এই সরকার আসার পর গত শেষ 10 বছরে পশ্চিমবাংলায় 7018টা স্কুল বন্ধ হয়ে গেছে। তা স্কুলগুলো এরকম বন্ধ হয়ে যাচ্ছে কেন? সরকারি স্কুলগুলো কেন পড়ুয়ারা সরকারি স্কুলে যাচ্ছে না? পড়ুয়া কম পড়েছে? এই যে শিক্ষক নিয়োগ বা শিক্ষাকর্মী নিয়োগ দীর্ঘ সময় ধরে হচ্ছে না, একদম ভাববেন না যে এটা ওই দুর্নীতির জন্য অমুকের জন্য, না, এটা একটা ডিজাইন, উনি করবেন না। আসলে কর্পোরেট শিক্ষা জগতের যে কর্পোরেট শিক্ষা ব্যবসায়ী, তার সঙ্গে এই সরকারের একটা অলিখিত চুক্তি হয়েছে যে আমি সরকারি শিক্ষা পরিকাঠামোটাকে ধ্বংস করে দেব। সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে অভিভাবক অভিভাবিকাদের মধ্যে একটা কনসেপশন তৈরি করে দিচ্ছে যে সরকারি বা সরকার পোষিত স্কুলে পড়াশোনাটা হবে না, তোমরা যদি ছেলেমেয়েদের পড়াশোনা করাতে চাও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে, মানে শিক্ষা ব্যবসায়ীদের দোকানে, সেখানে তোমরা পাঠাও। মাস্টারমশাইরা আপনি ভাবতে পারবেন না, বহু জায়গায় শুধু মার থেকে বাঁচতে নিজেদের পকেট থেকে টাকা বার করে এই মিড ডে মিল চালায়। মমতা ব্যানার্জি চাইছেন যে আলটিমেট যেন পশ্চিমবাংলার গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষরা পড়াশোনাটা করতে না পারেন। কারণ পড়াশোনা করলে তারা প্রশ্ন করার সাহস পাবে, তারা প্রশ্ন করার বুদ্ধিটা পাবে। পড়াশোনা করলে তারা অনিয়ম, দুর্নীতি, অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে। কাজেই পড়াশোনাটা তাদের থেকে কেড়ে নাও। পশ্চিমবঙ্গের শিক্ষা দুর্নীতির চরম শিখায় রয়েছে। শিক্ষা দুর্নীতি নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে, বিভিন্ন মামলা হচ্ছে। এই এত কিছু যে ঘটছে চারিদিকে, এতে কি মনে হয় শিক্ষা পরিকাঠামোর কি অবস্থা হচ্ছে এই রাজ্যে? দেখুন, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই যে বিভিন্ন সাংবাদিকরা যখন আমাদের কাছে আসেন মূলত দুর্নীতি ওরিয়েন্টেড প্রশ্নই করেন। তা আপনি শিক্ষা পরিকাঠামোর প্রশ্ন করলেন, আমার খুব ভালো লাগলো, আপনাকে ধন্যবাদ জানাই। এই সরকার আসার পর গত শেষ 10 বছরে পশ্চিমবাংলায় 7018টা স্কুল বন্ধ হয়ে গেছে। 7018। অতি সম্প্রতি 30 জনের কম পড়ুয়া আছে এমন 8237টি স্কুল সরকার বন্ধ করে দিয়েছেন। মানে এর মধ্যে 15,225টা সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। আবার এই সম্প্রতি পরিসংখ্যান বেরিয়েছে, সরকারি পরিসংখ্যান, যে 2024-25 বছরে 3,812টা স্কুলে কোনো পড়ুয়া ভর্তি হয়নি। অর্থাৎ এই 3,812টা স্কুলও বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে সংখ্যাটা প্রায় 20,000-এর কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এবং দেখুন, এক বছরে 3,812টা, মানে এটা খুব আতঙ্কজনক একটা পরিসংখ্যান। তা স্কুলগুলো এরকম বন্ধ হয়ে যাচ্ছে কেন? সরকারি স্কুলগুলো কেন পড়ুয়ারা সরকারি স্কুলে যাচ্ছে না? পড়ুয়া কম পড়েছে? 2022 সালে ওই তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক দীপক বর্মন, তিনি একটা প্রশ্ন করেছিলেন যে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাক্ষেত্রে কত শূন্য পদ। তা তখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যে উত্তরটা দিয়েছিলেন, আমি সেই পরিসংখ্যানটা আপনাদের একটু দিই। মাদ্রাসা শিক্ষকের 10,000, প্রাথমিক শিক্ষক 1,90,085, মাধ্যমিক শিক্ষক 1,39,295, উচ্চ মাধ্যমিক শিক্ষক 13,711, প্রধান শিক্ষক 5,824, শিক্ষাকর্মী 29,235, মোট হচ্ছে 3,98,150। অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত 2022 সালে শূন্য পদ ছিল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের 3,98,150। এটা 2025-এর নভেম্বর শেষ হতে চলল। তাহলে 2023, 24, 25-এ বছরে অন্তত 5 থেকে 7% কর্মরতদের অবসর নিয়েছেন। তাহলে এই শূন্য পদটা আজকে প্রায় 4.5 লাখে গিয়ে পৌঁছিয়েছে। যে জায়গায় নিয়োগ তো হয়নি, কোনো নিয়োগ নেই। নিয়োগ নেই বলেই তো শূন্য পদ এরকম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তা ফলে কি হয়েছে যে স্কুলগুলোতে শিক্ষক নেই, পড়াবার লোক নেই, শিক্ষাকর্মী নেই। তাহলে পড়ুয়ারা সেই স্কুলে গিয়ে করবেটা কি? অনেক স্কুল রয়েছে পশ্চিমবাংলায়, মানে 5,500-এর বেশি স্কুল রয়েছে যেগুলোতে একটা মাত্র শিক্ষক। তিনি কি পড়াবেন? তার তো পড়াবার জায়গা নেই। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে ঢালাও ছুটির ব্যবস্থা করে দিয়েছেন। রোদ উঠলেই স্কুল ছুটি, রোদ না উঠলেই স্কুল ছুটি। উত্তর দিকে হাওয়া দিলে স্কুল ছুটি, উত্তর দিকে হাওয়া না দিলেই স্কুল ছুটি।
যার ফলে মানে একদম ছুটির বন্যায় স্কুলগুলো ভেসে গেছে। কদিন পড়াশোনার জন্য পঠন পাঠনের জন্য সময় পাচ্ছে শিক্ষক শিক্ষিকারা বা ছাত্রছাত্রীরা? উনি যেটা করতে চাইছেন, এই যে শিক্ষক নিয়োগ বা শিক্ষাকর্মী নিয়োগ দীর্ঘ সময় ধরে হচ্ছে না, একদম ভাববেন না যে এটা ওই দুর্নীতির জন্য অমুকের জন্য, না, এটা একটা ডিজাইন, উনি করবেন না। আসলে কর্পোরেট শিক্ষা জগতের যে কর্পোরেট শিক্ষা ব্যবসায়ী, তার সঙ্গে এই সরকারের একটা অলিখিত চুক্তি হয়েছে যে আমি সরকারি শিক্ষা পরিকাঠামোটাকে ধ্বংস করে দেবো, তোমাদের ব্যবসার কোনো অসুবিধা হবে না। এবং এই যে দেখবেন ডিয়ার লটারি যে 444 কোটি টাকার দিয়েছে, এরকম আগামী দিনে আপনি অনেক কোটি টাকার হিসেব পাবেন যে তৃণমূলকে তারা ভালোবেসে দান করেছে কর্পোরেট শিক্ষা প্রতিষ্ঠান। মাননীয় মুখ্যমন্ত্রী তো নিজেকে বলেন মুসলিম মসিহা। আমি মাদ্রাসাগুলোর অবস্থা একটু আসি। তার আগে বলি মুসলিমদের মধ্যে শিক্ষার হার কীরকম। মুসলিমদের মধ্যে নিরক্ষর হচ্ছে 42.53%, আমি পশ্চিমবাংলার বলছি। অক্ষর জ্ঞান সম্পন্ন হচ্ছে 57.47%। প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেছেন মানে 4 অবধি 4 পাস করেছেন 50.3%। অষ্টম শ্রেণী পাস করেছেন 26%, মাধ্যমিক 11.9%, স্নাতক 3%, মানে গ্র্যাজুয়েট হয়েছেন 3%। আর স্নাতক বা স্নাতকোত্তর বা বিভিন্ন মেডিকেল ডাক্তারিতে মুসলিম সম্প্রদায়ের অংশগ্রহণ কার্যত প্রতীকী। এখন এই হিসেবটা হচ্ছে সাচার কমিটির হিসেব। স্বাভাবিকভাবে অনেকগুলো বছর চলে গেছে, সরকার নতুন কোনো হিসেব দাখিল করেননি। কিন্তু এই যে শিক্ষায় যে চরম অনগ্রসরতার যে চিত্র, সেইটার কিন্তু খুব আমূল পরিবর্তন হয়ে গেছে এমন নয়, একটু উন্নত হতে পারে। অর্থাৎ মাধ্যমিক ছিল 11.9%, সেটা হয়তো খুব বেশি হলে 15% হতে পারে। তাহলে মুসলিম সমাজের আর্থসামাজিক উত্তরণের জন্য সবথেকে বেশি কি দরকার? সবথেকে বেশি দরকার হচ্ছে তাদের মূল স্রোতের শিক্ষা পাঠ্যক্রমে একদম বেশি বেশি করে অংশগ্রহণ করানো, যেটা বিধায়ক নওশাদ সিদ্দিকী বারবার বলছেন। মানে এই ভদ্রলোককে আমার খুব ভালো লাগে, উনি অন্তত মুসলিম সমাজের আসল সমস্যাটা বুঝেছেন। এবারে আসুন, মাননীয় ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে একবারে মাদ্রাসার বন্যায় পশ্চিমবঙ্গে ভাসিয়ে দেবেন। তা এখন পশ্চিমবাংলায় মাদ্রাসা কত? 614টা। এই 614টার মধ্যে বাম আমলে ছিল 605টা। এই 2011 থেকে 2025-এ তৃণমূল সরকার তৈরি করেছে 9টা। মোট মাদ্রাসা হচ্ছে 614টা, হাজার হাজার মাদ্রাসা হয়নি। তা যাই হোক, মাদ্রাসাতে শিক্ষকদের শূন্যপদ কত? 10,000। সেটা অনুমোদিত পদের কত? 40%। এবারে আসুন আমি তিনটে উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা কোথায় গিয়ে পৌঁছিয়েছে। শিক্ষার অধিকার আইন অনুসারে প্রতি 30 জন ছাত্রপিছু একজন শিক্ষক দরকার। 2008 সালে আমাদের রাজ্যে সেটা ছিল, মানে বাম আমলে 35 জন ছাত্রপিছু একজন শিক্ষক। আজকে সেটা পৌঁছে গেছে 75 জন ছাত্রপিছু একজন শিক্ষক। স্বাভাবিকভাবে ছাত্র শিক্ষক অনুপাতের এই যে মানে অবনমন, যার ফলে পঠন পাঠনের একটা ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে। এবার মাদ্রাসায় আসুন, মফস্বল গ্রামের বহু মাদ্রাসায় ছাত্র শিক্ষকের অনুপাত কোথাও 400:1, কোথাও 300:1। তা একজন মাস্টারমশাই 400 জন ছাত্রকে, একজন মাস্টারমশাই 300 জন ছাত্রছাত্রীকে কি পড়াবেন? মালদা জেলার ইসলামপুর সাগর হাই মাদ্রাসায় 3045 জন ছাত্র, সেখানে শিক্ষক হচ্ছেন 8 জন। ভাবুন, 8 জন শিক্ষক পড়াবেন 3054 জন ছাত্রকে, কি পড়ানো হবে বুঝতেই পাচ্ছেন। 2013 সালে এই মাদ্রাসায় উচ্চ মাধ্যমিক বিভাগ খোলার অনুমোদন পায়। এই বিভাগের জন্য আজও কোনো শিক্ষক দেওয়া হয়নি। তাহলে শিক্ষক ছাড়া উচ্চ মাধ্যমিক বিভাগ চলবে কী করে? ওই যে 8 জন শিক্ষক আছে মাধ্যমিক বিভাগের, তাদের সেখানকার ছাত্র হচ্ছে 3054, তারা উচ্চ মাধ্যমিক বিভাগটা দেখছেন। এবার আসুন উত্তর দিনাজপুরের বিন্দোল হাই মাদ্রাসায় উচ্চ মাধ্যমিক বিভাগ তৈরি হয়েছে, কিন্তু কোনো শিক্ষক নেই।
মালদা জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকের তপিডাঙ্গা হাই মাদ্রাসায় উচ্চ মাধ্যমিক বিভাগে 9টি বিষয়ে 4 জন শিক্ষক। তো 4 জন শিক্ষক কী করে 9টি বিষয় পড়াবে ভাবুন। এই মাদ্রাসায় পড়ুয়া 2300, শিক্ষক 23 জন, তাহলে ছাত্র শিক্ষক অনুপাত হলো 100:1। অর্থাৎ মাদ্রাসা শিক্ষা মানে সরকার অনুমোদিত যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এটাকে সরকার পুরো ধ্বংস করে দিয়েছেন, নেই। অথচ মাননীয়া বলছেন আমি মুসলিম মসিহা। তা মুসলিমরা যদি পড়াশোনাটাই করার সুযোগ না পায়, তাহলে তারা আর্থসামাজিক অবস্থানে উন্নত হবে কি করে? এবারে আমি আপনাদের কয়েকটা চমকপ্রদ তথ্য দিই। 2023-24 মাধ্যমিকে ড্রপ আউট ছিল, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ড্রপ আউট ছিল 18.75%, দেশের মধ্যে সর্বোচ্চ। 2024-25 এই ড্রপ আউটটা হয়েছে 20.30%। অর্থাৎ মাধ্যমিকে যারা ভর্তি হচ্ছে ক্লাস 5-এ, তাদের মধ্যে 20 জন ছাত্রছাত্রী মাধ্যমিক দেওয়ার আগেই স্কুল ছেড়ে চলে যাচ্ছে। গত বছরে 2023-এ মাধ্যমিক পাস করেছিল 5,65,000 পড়ুয়া। তা স্বাভাবিকভাবে এরা তো হায়ার সেকেন্ডারিতে ভর্তি হবে। হায়ার সেকেন্ডারিতে 2000 মানে 2 বছর পরে ভর্তি হবে। তা হায়ার সেকেন্ডারিতে ভর্তি হলো মানে 4,70,000। তাহলে এই 1,05,000 পড়ুয়া মাধ্যমিক পাস করলো 5,65,000, আর উচ্চ মাধ্যমিকে সে বছর ভর্তি হলো 4,70,000। তাহলে 1,05,000 পড়ুয়া মাধ্যমিক পাস করার পরে আর উচ্চ মাধ্যমিকে ভর্তি হলো না। 2025-এ উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছিল মানে পাস করেছিল 4,30,000 পড়ুয়া। 2025-এ কলেজে ভর্তি হয়েছে এ পর্যন্ত 2,70,000। উচ্চ মাধ্যমিক পাস করার পরে তো তারা কলেজে ভর্তি হবে। তা 1,60,000 পড়ুয়া আর কলেজে ভর্তি হয়নি। মানে পরিস্থিতিটা কি ভয়ঙ্কর বুঝতে পারছেন? এরপরে আসুন মিড ডে মিল। বিশেষত 8ম শ্রেণী অবধি মাস্টারমশাইদের তাদের একটা অন্যতম মাথা ব্যথা হচ্ছে মিড ডে মিল। ছাত্রছাত্রীদের দুপুরের খাবার তাদের দিতে হয়, সেই খাবারে বরাদ, এটা একটা কেন্দ্র রাজ্য প্রকল্প। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার 60:40 অনুপাতে এই প্রকল্পে অর্থ বরাদ্দ করে। তা অনেকবার বাড়ার পরে এই প্রকল্পটা এনেছিলেন পূর্বতন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের মনমোহন সিং সরকার। তা মহান কেন্দ্র সরকার এবং মহান রাজ্য সরকার প্রাথমিকে পড়ুয়া পিছু বরাদ্দ করেন মিড ডে মিলে 6 টাকা 78 পয়সা, আর উচ্চ প্রাথমিকে 10 টাকা 17 পয়সা। এবার আপনি বলুন যে তাতে আবার ডিম দিতে হবে, ডিম না দিলে মাস্টারের কিন্তু মার বরাদ্দ। ওই নেতারা উস্কে দেবে যে আজকে ডিম দেয়নি, পেটানি, কেউ আটকাতে পারবে না। একটা ডিমের দামই তো 6 টাকা। আপনি তো বলছেন একটা ডিমের দাম 6 টাকা, কিন্তু সরকার তো বলছে, কেন্দ্র এবং রাজ্য সরকার, যে 6 টাকা 78 পয়সা একজন ছাত্রের পিছু দিলে একটা পুরো ডিম দেওয়া যাবে এবং পুষ্টিকর সুষম খাবার দেওয়া যাবে। তা আপনি কি সরকারের থেকে বেশি বুদ্ধিমান? সরকার বলছে 6 টাকা 78 পয়সা হবে। আমি বিজেপি এবং তৃণমূলের এখনও যারা মানে যুক্তি বুদ্ধি একটু আছে তাদের কাছে বলবো যে আপনারা কি আপনাদের সন্তানদের দুপুরের খাবারটা ওই 6 টাকা 78 পয়সাতে করতে পারবেন? তা আপনারা যদি করতে পারেন তাহলে এই 6 টাকা 78 পয়সা বরাদ্দে আমাদের কোনো আপত্তি থাকার কথা নয়। তাহলে এই মিড ডে মিলের নামে একেবারে অপুষ্টিকর, খানিকটা জলেরে, এবং মাস্টারমশাইরা আপনি ভাবতে পারবেন না বহু জায়গায় শুধু মার থেকে বাঁচতে নিজেদের পকেট থেকে টাকা বার করে এই মিড ডে মিল চালায়। এবার এই মিড ডে মিলে যে কর্মীদের যখন খাওয়ানো হচ্ছে তখন তো স্কুলের পড়াশোনা হচ্ছে না। এবার পঠন পাঠনের সময়টাও তো বাড়ায়নি, ফলে পঠন পাঠনের সুযোগটা কিন্তু আরও কমে গেছে। 2025 সালে মিড ডে মিলে অন্তর্ভুক্ত 2024 সালে মিড ডে মিলে আওতাভুক্ত পড়ুয়া ছিল 1,13,44,146। কিন্তু মিড ডে মিল পেয়েছে সরকারি হিসেবে 77,91,946। মানে মিড ডে মিলের আওতাভুক্ত হওয়া সত্ত্বেও 35,52,200 জন মানে 30% ছাত্রছাত্রীকে মিড ডে মিল সরকার দেয়নি। এটা সরকারি তথ্য, আমার কথা নয়। 2025-এ মিড ডে মিলে অন্তর্ভুক্তই হয়েছে 80,16,881 জন। তার মানে বুঝতে পারছেন যে প্রাইমারিতে
কী পরিমাণ ছাত্র ভর্তি কমে গেছে। 2024-এ আওতাভুক্ত ছিল 1,13,44,146, আর 2025-এ আওতাভুক্তই হচ্ছে 80,16,16,881, মানে অন্তত 33,27,265 জন পড়ুয়া কমে গেছে। একটা আতঙ্কজনক অবস্থা। অর্থাৎ সরকার সব মিলিয়ে যেটা করতে চাইছেন যে পশ্চিম বাংলায় অভিভাবক মানে যাদের পড়ুয়াদের বাবা মা বা কাকা খুড়ো যাই থাক, যারা অভিভাবক অভিভাবিকা, তাদের সামনে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে যাতে তারা দেখে যে সরকারি স্কুলে, সরকার পোষিত স্কুলে ছেলে মেয়েদের পাঠালে পড়াশোনাটা হবে না। ওখানে রোজই প্রায় ছুটি, আর দুপুরে মিড ডে মিলের জন্য 2 ঘন্টা 2.5 ঘন্টা বাদ সামান্য একটু সময় থাকছে পড়ানোর, আবার তাতে শিক্ষক নেই, পড়াটা হবে কোথায়? তারা তখন ভাবছে ছেলে মেয়ের তো একটা ভবিষ্যৎ আছে। তারা ঘটি বাটি বিক্রি করে, বাড়ির যদি সোনা দানা কিছু থাকে সেগুলো বিক্রি করে, ঋণ করে তারা তাদের ছেলে মেয়েদের বেসরকারি সংস্থাতে, বেসরকারি বিভিন্ন শিক্ষা ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে ভর্তি করাচ্ছে। তা স্বাভাবিকভাবে এখনও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যে টাকা নিচ্ছে সেই টাকা দেয়া একটা গরিব, নিম্নবিত্ত, এমনকি মধ্যবিত্ত পরিবারের পক্ষেও কার্যত অসম্ভব। কিন্তু তারা কি করবে? সরকারি স্কুল নেই। এই যে প্রায় 20,000-এর উপর স্কুল উঠে গেল, তা এই স্কুলগুলোর যে আশপাশের এলাকায় যে পড়ুয়ারা, তারা পড়তে যাবে কোথায়? যার ফলে সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে অভিভাবক অভিভাবিকাদের মধ্যে একটা কনসেপশন তৈরি করে দিচ্ছে যে সরকারি বা সরকার পোষিত স্কুলে পড়াশোনাটা হবে না। তোমরা যদি ছেলে মেয়েদের পড়াশোনা করাতে চাও, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে, মানে শিক্ষা ব্যবসায়ীদের দোকানে, সেখানে তোমরা পাঠাও। সেখানে এরকম অনেক রোজ ছুটি নেই, সেখানে এরকম মিড ডে মিলের জন্য দুপুরবেলা 2 ঘন্টা 2.5 ঘন্টা পড়া বন্ধ নেই, সেখানে এরকম শিক্ষকের অভাব নেই। কাজেই ছাত্রছাত্রীরা গিয়ে যা কিছু একটা এডুকেশন পাবে। এবং এই এতে স্বপ্ন দেখে আপনি যদি ব্যাংকে যান বা বিভিন্ন জায়গায় যান, দেখবেন গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষরা শুধু ছেলে মেয়েদের পড়াশোনার জন্য কি বিপুল পরিমাণ ঋণ করছেন, জমি জায়গা সব বেচে দিচ্ছেন, সরকার এই জায়গাটা নিয়ে যাচ্ছেন। কাজেই এটা শুধু এই বিচ্ছিন্ন দুর্নীতি বা বিচ্ছিন্ন নিয়োগ করছেন আর বিষয় নয়, একদম পরিকল্পিতভাবে কর্পোরেট শিক্ষা ব্যবসায়ীদের এই পশ্চিমবাংলাটাকে অবাধ মুনাফার একটা মৃগয়াক্ষেত্র তৈরি করে দিতে সরকার শিক্ষাক্ষেত্রে নিয়োগ করছেন না, এবং শিক্ষাক্ষেত্রে একটা চূড়ান্ত অরাজক পরিস্থিতি তৈরি করেছে। এক কথায় শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণ করার পুরোপুরি প্রচেষ্টা। হ্যাঁ, এবং স্বাভাবিকভাবে এই যখন পুরো শিক্ষা ব্যবস্থাটার সরকারি শিক্ষা পরিকাঠামোর বেসরকারীকরণ যখন সম্পূর্ণ হয়ে যাবে, তখন শিক্ষা ব্যবসায়ীরা তাদের পড়াশোনা বিক্রি করার জন্য, তখন তো এটা তো একটা পণ্য হয়ে যাচ্ছে। শিক্ষা পণ্যকে বিক্রি করার জন্য যে দর হাঁকবে, সেই টাকাটা কিন্তু আর গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ ধার করে হোক, ঋণ করে হোক, সব কিছু ঘটিবাটি বিক্রি করেও জোগাতে পারবে না। অর্থাৎ মমতা ব্যানার্জি চাইছেন যে আলটিমেট যেন পশ্চিমবাংলার গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষরা পড়াশোনাটা করতে না পারেন। কারণ পড়াশোনা করলে তারা প্রশ্ন করার সাহস পাবে, তারা প্রশ্ন করার বুদ্ধিটা পাবে। পড়াশোনা করলে তারা অনিয়ম, দুর্নীতি, অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে। কাজেই পড়াশোনাটা তাদের থেকে কেড়ে নাও, শিক্ষাটা তাদের থেকে কেড়ে নাও। ঠিক যেরকম হীরক রাজা করেছিলেন, একেবারে হীরক রানী সেই একই কায়দায় শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছেন।